নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার পরিচালিত আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের দেশপ্রেম, আপোষহীন সংগ্রাম এবং আত্মত্যাগের কথা ভাবলেই কোটি কোটি বাঙালি তথা ভারতীয়ের হৃদয় আজও উদ্বেলিত হয়। কিন্তু আজ আমরা শোনাব সেই আজাদ হিন্দের সঙ্গে হওয়া এক বঞ্চনা ও জঘন্য বিশ্বাসঘাতকতার গল্প। না, গল্প নয়, শতকরা 100% সত্য ঘটনা। যে ঘটনা আজও নেতাজি অন্তর্ধানের মতনই ঘন অন্ধকারাবৃত রহস্যে মোড়া। কথা হচ্ছে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের বিপুল সম্পদ নিয়ে। সোনাদানা হীরা জহরতের পাহাড়, বিপুল পরিমাণে স্থাবর অস্থাবর সম্পত্তি এবং নগদ অর্থ। যুদ্ধ বিশারদরা বলেন যে যুদ্ধ জিততে 3টি জিনিসের প্রয়োজন। প্রথমত অর্থ, দ্বিতীয়ত অর্থ এবং তৃতীয়ত অর্থ। এই অর্থের জন্য নেতাজি কিন্তু জাপানের মুখাপেক্ষী হয়ে থাকতে চাইতেন না। তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে জনসভার মাধ্যমে প্রবাসী ভারতীয়দের স্বেচ্ছায় দান করার আহ্বান জানাতে লাগলেন। নেতাজির ব্যক্তিত্ব, সততা এবং আন্তরিকতায় এমনই জাদু ছিল যে তার আহ্বানে অভূতপূর্ব সাড়া মিলল। 1944 খ্রিস্টাব্দের 21শে আগস্ট রেঙ্গুনের একটি ইংরাজি সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয় যে শত শত ভারতীয় মহিলারা রীতিমতো লম্বা লাইন করে আজাদ হিন্দ অফিসের সামনে দাঁড়িয়ে আছেন তাদের গয়না দান করার জন্য। খবরে আরও প্রকাশ যে নেতাজির কোনো এক বক্তৃতার পর শ্রীমতী হীরাবেন বেতানি নামে জনৈক গুজরাটি মহিলা, যিনি ছিলেন এক ধনকুবের ব্যবসাদারের স্ত্রী, তিনি নিজের গলার 13টি হীরাখচিত সোনার হারের সবকটি সভাস্থলেই গলা থেকে খুলে নেতাজির হাতে তুলে দেন। প্রিয় দর্শক, কিন্তু এইসব দানের কথা শোনানো আজকে আমার উদ্দেশ্য নয়। শুধু প্রাসঙ্গিক বলে 2-4টি ঘটনার উল্লেখ করছি। রেঙ্গুনের প্রবাসী গুজরাটি ব্যবসায়ী মেমন আব্দুল হাবিব তার যথাসর্বস্ব সৈন্যদের ব্যবহারের জন্য দান করেন। সেই সময় ওই টাকার পরিমাণ ছিল 1 কোটিরও কিছু বেশি, আজকের হিসাবে যা প্রায় 2724 কোটির সমান। সরস্বতী নামে এক মহিলা সেনানী, যিনি রানী ঝাঁসি ব্রিগেডের সদস্য ছিলেন, তিনি জানান যে রাজামণি নামে তামিলনাড়ুর এক ব্যবসায়ী মাদুরাইতে একটি আস্ত সম্পূর্ণ স্বর্ণখনি আজাদ হিন্দ ফৌজের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে হতেই পারে যে এসব কথা অতিরঞ্জিত বা ভিত্তিহীন। তাই আমি এই সব ঘটনার প্রত্যেকটির প্রমাণ বা রেফারেন্স ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ব্রিটিশ কর্নেল টয়ের উপর দায়িত্ব ছিল আজাদ হিন্দ ফৌজের ওপর নজরদারি করার। অবসরের পর বৃদ্ধ বয়সে তিনি দি স্প্রিংিং টাইগার নামে নেতাজির উপর একটি বই লেখেন। সেখান থেকে জানা যায় যে নেতাজির 48তম জন্মদিন উপলক্ষে রেঙ্গুনে যে জনসভা আয়োজিত হয়েছিল, শুধু সেই সভাতে ওই এক দিনে প্রায় 80 কেজি সোনা এবং 2 কোটি টাকা নগদ দান হিসেবে সংগৃহীত হয়েছিল। এই সমস্ত অর্থ বিভিন্ন ব্যাংকে রাখা হতো। তার মধ্যে প্রধান ছিল অস্থায়ী সরকার দ্বারা প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ব্যাংক বা ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক। অধিকাংশ অর্থ ও সম্পদ ওই ব্যাংকেরই টুঙ্গি শাখায় রাখা হতো। যাক, এবার মূল ঘটনা প্রবাহে আসি। 1945 সালের 15ই আগস্ট জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় স্বীকার করে নেয়। কিন্তু নেতাজি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন যে জাপানের পরাজয় আজাদ হিন্দ ফৌজের পরাজয় নয়। নতুন রণকৌশল আলোচনার উদ্দেশ্যে 16ই আগস্ট সন্ধ্যায় ফৌজের শীর্ষ আধিকারিকদের নিয়ে তিনি ব্যাংককে একটি বৈঠক করেন। সেখানে নেতাজি ছাড়াও উপস্থিত ছিলেন আজাদ হিন্দ সরকারের মন্ত্রী S.A. আইয়ার, আজাদ হিন্দ ব্যাংকের চেয়ারম্যান দেবনাথ দাস, কর্নেল হাবিবুর রহমান, ক্যাপ্টেন গুলজারা সিং, কর্নেল প্রীতম সিং এবং মেজর আবিদ হাসান। এদের মধ্যেই লুকিয়ে আছেন আমাদের আজকের বিশ্বাসঘাতকতার কাহিনীর প্রথম নায়ক। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন রাত্রে হাতের কাছে থাকা স্বর্ণালঙ্কার এবং টাকা 4টি বড় বাক্সে ভর্তি করা হয়, কারণ সেগুলি তখন আর ব্যাংকে পাঠানোর সুযোগ ছিল না। অলঙ্কারের বাক্সগুলির ওজন হয়েছিল 80 কেজির কিছু বেশি। প্রিয় দর্শক, একটু কষ্ট করে ওই ওজনটি মনে রাখবেন, কারণ ওখান থেকেই রহস্যের শুরু। পরের দিন অর্থাৎ 17ই আগস্ট ভোরে তারা ওই বাক্স সমেত ভিয়েতনামের সাইগন বিমানবন্দরে পৌঁছন। কিন্তু সেই সময় সাইগন থেকে বাইরে যাবার আর কোনো প্লেন ছিল না, অর্থাৎ আমরা যাকে বলি কানেক্টিং আউটগোয়িং ফ্লাইট,
সেরকম কিছু পাওয়া গেল না। শুধুমাত্র পরের দিন অর্থাৎ 18ই আগস্ট একটি ছোট জাপানি বোম্বার প্লেন তাইওয়ান হয়ে মাঞ্চুরিয়া যাবে বলে খবর পাওয়া গেল। নেতাজি অনুরোধ করলেন সেই প্লেনেই তাদের জায়গা করে দেওয়া হোক। কিন্তু বাক্সগুলির মাপ এবং ওজন দেখে তো জাপানি কর্নেল নোনোগাকির, যাকে বলে চক্ষু চড়ক গাছ, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এত ভারী বাক্স আর এতজন লোক ওই ছোট প্লেনে নেওয়া যাবে না। অনেক বাকবিতণ্ডার পর মাত্র 2জন লোক এবং 20 কেজি লাগেজ নেওয়ার অনুমতি পাওয়া গেল। বাধ্য হয়ে নেতাজি শুধুমাত্র হাবিবুর রহমানকে সঙ্গে করে 20 কেজি অলংকার সমেত চড়ে বসলেন সেই প্লেনে। শেষ মুহূর্তে তিনি সাইগনে থেকে যাওয়া সহকারী অফিসারদের 2টি নির্দেশ দিয়েছিলেন। 1, সমস্ত সৈন্যদের 3 মাসের অগ্রিম বেতন দিয়ে দিতে হবে। 2, বাকি 60 কেজি অলংকার নিরাপদে রেখে দিতে হবে। তো যাই হোক, প্লেনটি সাইগন থেকে তাইওয়ান অবধি নির্বিঘ্নেই পৌঁছলো। কিন্তু তাইওয়ান থেকে দুপুর 2:30 নাগাদ পুনরায় যাত্রা করার সঙ্গে সঙ্গেই ঘটল সেই বিতর্কিত মর্মান্তিক দুর্ঘটনা। এমন এক দুর্ঘটনা যা হয়তো ভারতের ভূগোল এবং ইতিহাসকে চিরতরে বদলে দিয়ে গেল। বোম্বার প্লেনটি পড়ে আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো জায়গাটি মিলিটারিরা ঘিরে ফেলে এবং ধ্বংসস্তূপ থেকে যা কিছু সম্ভব উদ্ধার করে। জাপানি মিলিটারি রিপোর্ট অনুযায়ী প্রায় 18 কেজি সোনা খুঁজে পাওয়া গিয়েছিল। 8ই সেপ্টেম্বর 1945-এ জাপানি কর্নেল টাকাকুরা ওই সোনা একটি বাক্সে প্যাক করে আইআইএল বা স্বাধীন ভারত লীগের প্রেসিডেন্ট মুঙ্গা রামামূর্তির হাতে তুলে দেন। এই মুঙ্গা রামামূর্তি আজ আমাদের বিশ্বাসঘাতকতার কাহিনীর দ্বিতীয় নায়ক। ইতিমধ্যে নেতাজি মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছে, তা সত্যই হোক আর মিথ্যাই হোক। সোনা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে রামামূর্তি ও তার ভাই যে মূর্তি ফুলে ফেঁপে লাল হয়ে উঠলেন। যখন যুদ্ধবিধ্বস্ত জাপানে লোকের আহার জুটছে না, তখন হঠাৎ তারা 3টি সিডান এবং রোলস রয়েস গাড়ি কিনে ফেললেন। এই ঘটনায় জাপানে বসবাসকারী ভারতীয়রা, এমনকি জাপান সরকারের মনেও তীব্র সন্দেহ দানা বাঁধে। প্রিয় দর্শক, ওদিকে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সাইগনে 4 জন সহকারীর কাছে প্রায় 60 কিলো সোনা রয়ে গিয়েছিল। সবচেয়ে সিনিয়র সভ্য হিসেবে মন্ত্রী S.A. আইয়ার নিজেই ওই সোনা রাখার দায়িত্ব নেন এবং তারা সাইগন থেকে ফিরে আসেন। রহস্যের মেঘ জমতে শুরু করলো এইবার। রামামূর্তি বা আইয়ার কেউই আর এরপরে সম্পদের কোনো উল্লেখ করলেন না কোথাও। কিন্তু ব্যাপারটা অত সহজে চেপে রাখা গেল না, কারণ সাইগনের জাপানি মিলিটারি অফিসাররা জাপান সরকারকে জানিয়ে দিল যে সুভাষ বোস সাইগনে 60 কিলোগ্রাম সোনা তার সহকারী অফিসারদের হাতে তুলে দিয়ে গেছেন। 1947 সালে জাপান সরকার ভারত সরকারকে চিঠি লিখে এই তছরূপের কথা জানালো। জাপান সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম করে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করল। আর নেহেরু সরকার কি করলো? সেই চিঠি নেহেরু সরকার টপ সিক্রেট বলে গোপন করে রেখে দিল। কিন্তু 2016 সালে 23শে জানুয়ারি ওই চিঠি সংক্রান্ত ফাইল নাম্বার 25/4 NGO ভলিউম 1 জনসাধারণের দেখার জন্যে ন্যাশনাল আর্কাইভের প্রদর্শনীতে রেখে দেওয়া হলো। দয়া করে স্ক্রিনে ওই সরকারি আদেশ লক্ষ্য করুন। পুনরায় 1947 সালে ডিসেম্বর মাসে টোকিও থেকে ভারতীয় সংযোগ মিশনের প্রধান শ্রী কে চেত্তুর ভারত সরকারের কাছে সরাসরি রামামূর্তি ও আইয়ারের নামে তছরূপের অভিযোগ জানালেন। কিন্তু নেহেরু সরকারকে টলানো গেল না। তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে বসে থাকলেন। 1951 সালে আবার জাপান থেকে RD সাঠে নামে জনৈক ICS অফিসার, যিনি পরে বিদেশ সচিব হয়েছিলেন, এবং 1956 সালে ভারতীয় রাষ্ট্রদূত AK দার বারংবার চিঠি লিখে রামামূর্তি ও আইয়ারের বিরুদ্ধে তছরূপের অভিযোগ জানান এবং অনুসন্ধানের দাবি জানান। প্রিয় দর্শক, যে 2-1টি চিঠির বা সংবাদপত্রের প্রতিলিপি পাওয়া গেছে তা স্ক্রিনে দেখানো হলো। নেহেরু কিন্তু সমস্ত অভিযোগ সম্পূর্ণ উপেক্ষা করলেন। সমস্ত অভিযোগের চিঠি গোপনভাবে লুকিয়ে রাখলেন এবং বসে রইলেন জগদ্দল পাথরের মতন। 1953 সালে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর BC রায় প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন এবং অনুরোধ করেন
যে এই আজাদ হিন্দ ফৌজের হারানো সম্পদ নিয়ে যেন অনুসন্ধান শুরু করা হয়। কিন্তু পণ্ডিত নেহেরু সরাসরি ডক্টর রায়ের অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং তিনি চিঠি লিখে জানিয়ে দেন যে এরকম কোনো অনুসন্ধান করা তার পক্ষে আর সম্ভব নয়। দেখুন স্ক্রিনে নেহেরুজির সেই চিঠি আপনারা দেখতে পাবেন। কিন্তু চাপ ধীরে ধীরে বাড়তেই লাগলো। ষাঠে এবং দ্বারের চিঠির পর নেহেরু বুঝলেন এবার বুঝি ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ল বলে। তিনি তাড়াতাড়ি গোপন অভিসন্ধি করে 1951 সালে আইয়ারকে জাপান পাঠালেন। জাপানে গিয়ে আইয়ার রামামূর্তির সঙ্গে আগে দেখা করলেন এবং তার কয়েকদিন পরেই হঠাৎ কোনো অদৃশ্য কারণে তাদের মধ্যে সাধুভাবের উদয় হলো। যে সোনা 6 বছর ধরে তারা লুকিয়ে রেখেছেন নিঃশব্দে, ঘটনার 6 বছর পর 1951 সালে সেই সোনা ফেরত দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে উঠলেন। তারা জাপান সরকারের সঙ্গে যোগাযোগ করলেন এবং সেখানে রামামূর্তি 18 কেজি সোনার বদলে 11 কেজি সোনা এবং আইয়ার 60 কেজি সোনার থেকে মাত্র 300 গ্রাম, হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন, মাত্র 300 গ্রাম সোনা জাপান সরকারকে ফেরত দেন। আইয়ারের কাছে সাইগনে নাকি ওইটুকুই সোনা ছিল। ব্যাস, এবার তারা যেন দায়মুক্ত হয়ে সাধু পুরুষ হয়ে গেলেন। রামামূর্তি এবং আইয়ারের এই বিশ্বাসঘাতকতায় জাপানের ভারতীয়রা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। চতুর্দিকে শুরু হয় বিক্ষোভ মিছিল। ব্যাপার গুরুতর হচ্ছে বুঝে নেহেরুর পরামর্শে আইয়ার তাড়াতাড়ি দেশে ফেরেন এবং অতঃপর কি আশ্চর্য, কি আশ্চর্য, নেহেরুজি তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপদেষ্টার মতো লোভনীয় এবং সম্মানীয় পদ উপহার দিয়ে পুরস্কৃত করলেন। ওই 11 কেজি 300 গ্রাম সোনার গহনা প্রদর্শনী হিসেবে ন্যাশনাল আর্কাইভে বিদেশ মন্ত্রকে রাখা হয়। একটি ছোট মজার ঘটনা বলে শেষ করি। সিঙ্গাপুর নিবাসী ভারতীয় হরদয়াল সিং স্বতঃপ্রণোদিত হয়ে জানান যে তার কাছে আজাদ হিন্দের 5 কিলোগ্রাম 600 গ্রাম সোনা রাখা আছে। তিনি ওই সোনা নেহেরুজির কাছে পাঠিয়ে দেন। ঘটনাটা মজার বলছি এই কারণে যে মহান নেহেরুজি ওই সোনাকে শত্রু সম্পত্তি বা এনিমি প্রপার্টি বলে আখ্যা দেন। জনতা পার্টির এমপি সুব্রমণিয়াম স্বামী তো সরাসরি নেহেরুকে নেতাজির সোনাচোর বলে উল্লেখ করলেন। খবর কাগজে ফলাও করে বেরোলো সেই খবর। দেখুন স্ক্রিনে সেই খবরের প্রতিচ্ছবি। তা যাই হোক, বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায় বিমান দুর্ঘটনায় নষ্ট বা গলে যাওয়া সোনাটুকুর বাদ দিলেও শুধুমাত্র নেতাজির শেষ সম্বল থেকে প্রায় 59 কিলো সোনা এই দুই মহান ব্যক্তি অথবা তাদের সাকরেতরা জাস্ট হজম করে দিয়েছেন। কিন্তু আজ অবধি ওই সোনার জন্য ভারত সরকার কোনো সরকারি এনকোয়ারি বা অনুসন্ধান করেনি। সোনাটুকুনির কথা বাদই দিন, এতে ভারতের সম্মান জড়িয়ে আছে আমাদের নেতাজির সম্মান। এ তো গেল শুধুমাত্র নেতাজির সঙ্গে থাকা সোনাটুকুর কথা। আর আজাদ হিন্দ ব্যাংকে গচ্ছিত 72,000 কোটি টাকার কি হলো? আজ থাক, সে গল্প আরেকদিন বলবো। নমস্কার।